ইউনূসের বিরুদ্ধে এইসব অভিযোগ উঠেছে, উনি ওনার বিরুদ্ধে নানা রকম উঠেছিল, কিন্তু এইবার উনি পূর্ণ ক্ষমতা পেয়ে উনি যা করে গেছেন দেশের অর্থনীতি, উনি নাকি অর্থনীতিবিদ। কিসের অর্থনীতিবিদ? দেশকে দেউলিয়া, মানে ইকোনমিক্স অফ ব্যাংকরাপসি, এর জন্য আরেকটা নোবেল পুরস্কার ওনাকে দেওয়া উচিত আমার মনে হয়। নোবেল পুরস্কার বা এই ধরনের কোন একটা বিরাট পুরস্কার, যে হি ইজ দ্য ইকোনমিস্ট অফ দ্য সেঞ্চুরি। এইরকম দুর্দান্ত মানে অর্থনীতিবিদ, যে দেশটাকে পুরোপুরি একটা উঠে আসছে দেশ, বাংলাদেশ একটা রাইজিং ইকোনমি বলেই চিহ্নিত হচ্ছিল। হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে অনেক ইন্ডেক্সে, ইকোনমিক এবং হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে ভারতকেও তারা ছাড়িয়ে গেছিল, পার ক্যাপিটা ইনকাম বিং ওয়ান অফ দ্যাম। এই জায়গাটাতে কিভাবে কুঠারাঘাত সে করেছে, এবং দেশের লোককে, আমার শোনো, সাধারণভাবে ম্যাক্রো ইকোনমিক ফিগার টিগারের মধ্যে না গিয়ে আমার মেইন ব্যাপারটা হচ্ছে কি, আমার মেইন বক্তব্য হচ্ছে যে আমি সাধারণ মানুষের কথা নিয়ে বেশি মাথা খাওয়াই। হ্যাঁ, আমি বাংলাদেশে থাকার সময় তোমাদের মতো মান্যগণ্য ব্যক্তিদের সাথে যেমন আমার পরিচয়, আবার ওই রিক্সা চালক শাহজাহান মিয়া, তার সাথে তো আমার বন্ধুত্ব। সে আমাকে কয়েকদিন রিক্সায় তুলে বলে, দাদা আপনি তো আমাকে মানুষ, আপনি আয়েন, হ্যাঁ আপনার বাড়িতে দাওয়াত দিলে আইবেন নি। আমি বললাম যে বাড়িতে দাওয়াত দিলে তোর এখানে যে যাবো, তো তোর তো অর্ধেক বেলা কাজ নষ্ট হবে। না না না, জুম্মার দিন আসেন, নামাজ কালাম করে বেগম রান্না করবে। তো ওই বনানীর যে রেল লাইনের ধারে বস্তির মধ্যে তার বাসা, ওখানে গিয়ে বসে থাকে। শাহজাহানকে যখন জিজ্ঞেস করলাম, শাহজাহান বলে যে আমরা 3 দেশ তো রিক্সা চালাই, 2 জনের ছিনতাই টিনতাই হয়েছে, আমি যে এখন অব্দি বাইচে আছি আল্লাহর রহমতে, কিন্তু কবে যে আমার উপরে ডান্ডা পড়ে। তো এই সব লোক, এরা যদি আজকে মানে রাস্তায় বসে, তো আমাকে বলছে যে লেবুর হালি, আমি জানি না বাংলাদেশের অন্য কোথাও, আমরা কুমিল্লাতে লোকজন ওই হালি মানে 4টা, তো 4টা লেবুর দাম বলে 120 টাকা। আমার ছোট বোন, সেও জেল থেকে সম্প্রতি বাইরেছে, আয়েশা, ও মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ছিল দক্ষিণ কুমিল্লা। তো জেলে 5 মাস থাকার পর সে মানে বেইল পাইছে। সে বললো, আরে দাদা, আমি বললাম যে বোন 100 টাকা নাকি লেবুর হালি? 100 না, 120 টাকা, আইস কি আনছি। 120 টাকা মানে 30 টাকা একটা এইটুক লেবু, মানে ভাবা যায় নাকি? তো এই যে সাধারণ সবাই ট্রল করছে, লেবু লেবু এখন আর লেবু নাই, লেবু এখন বিশেষ প্রজাতির ফল হয়ে গেছে। না না, বিশেষ প্রজাতির ফল টল যে হয়ে গেছে, তো আমি তো বলবো যে 2টা লেবু কিনে ইউনূস মিয়ার 2টা নাক দিয়ে 2টা লেবু ঢোকা, মানে এই ধরনের মানে শাস্তি তাকে দেওয়া উচিত। এই লোকটা যে এই দেশটাকে হাতে ধরে একটা নোবেল জয়ী অর্থনীতিবিদ বলে উনি কলার তোলেন, মানে ও যে কি সর্বনাশ বাংলাদেশের করে গেছে, এটা আস্তে আস্তে অনেক কিছু বাইরে এসেছে। তারপরে দেখো, তুমি যে এই যে রেফারেন্ডাম নিয়ে আলোচনা তুলতে চাও, তো রেফারেন্ডাম, আমি তো একটা খবর পাইতেছি, ডেফিনেট খবর কাল পরশুর মধ্যে পাওয়া যাবে, যে 130টা আসনে নাকি রেফারেন্ডামের ভোট এমনি ভোটের থেকে বেশি পড়ছে। মানে 2টা ব্যালট পেপার দিয়েছিল, একটার মধ্যে কোন প্রার্থী তুমি চাও সেইটা, আর আরেকটা হচ্ছে হ্যাঁ না ভোট। তো মানে কোন কোন জায়গাতে 4000 5000, কোন কোন জায়গাতে 30-40 হাজার নাকি কোন কোন আসনে মানে হ্যাঁ না ভোটে লোক ভোট দিছে, এমনি ভোটারকে ভোট দেন। এটা কোনোদিন বিশ্বাসযোগ্য বাংলাদেশে? এটা সম্ভব কোনোদিন? এইসব মানে করা হয়েছে। এই রেফারেন্ডামটাকে, এই যে রেফারেন্ডাম বা এই যে গণভোট, হ্যাঁ, এই জুলাই বিপ্লবের যে ফসল বলে যেটাকে বলা হচ্ছে, এইটাকে চুলার মধ্যে এই ভোট মানে এই রেফারেন্ডামের যে কাগজ, যেটা জুলাই চার্টার, এইটাকে ওই চুলা যে ফুক্কায় জ্বালায়, এইটার ভিতরে দিয়ে গ্যাস নাই তো এখন, ওটা জ্বালায় জ্বালায় রান্না বান্না যদি। না না, গ্যাস তো নাই, এই জন্যই তো চুলা কইলাম। হ্যাঁ, অনেক আগে আবার মা চুলা জ্বালাইতো, ওই ফুক্কায় ফুক্কায় চুলা জ্বালাইতো, বুঝছো? তো ওই ফুক্কায় চুলা জ্বালাইতে হবে, কেন গ্যাস তো নাই। নাহলে বলতাম যে গ্যাসের ওভেনের মধ্যে দাও, তো গ্যাস জ্বলবে না। এই জন্য ওই চুলা ফুক্কায় জ্বালায়, এইটার মধ্যে জুলাই সনদ দিতে হবে। কারণ এই জুলাই সনদ, হ্যাঁ, এই জুলাই সনদের যে সামনে রাখে যেটা হয়েছে, এই জুলাই সনদ অলরেডি রিড করে তহিদ সাহেব, অ্যাডভোকেট তহিদ চ্যালেঞ্জ করছেন। এখন এই সব তথ্য যদি সামনে আসে যে এই ধরনের ডিসক্রিপেন্সি, লার্জ স্কেল ডিসক্রিপেন্সি, যে একটা আসনে 20-30 হাজার 40 হাজার মানে হ্যাঁ ভোট পড়ছে, অথচ মানে সেই তুলনায় ব্যালটে যেখানে প্রার্থী চয়ন করার কথা সেটা পড়েনি, এটা হয় কোনোদিন? এই ধরনের ডিসক্রিপেন্সি, এটা মানে একটা মানে চরম অরাজকতার একটা ব্যাপার ইউনূস সাহেব করে দেখেছেন। ইউনূস সাহেব এটা ইচ্ছা করে করছেন। কেন?
উনি যখন এটা বুঝলেন যে ওনাকে নির্বাচন দিতেই হবে, তখন আসন্ন সরকার যাতে জলের ভিতরে পানির ভিতরে পড়ে খাবি খায় এই অবস্থা উনি ইচ্ছা করে তৈরি করে গেছে। এখনো যদি উনি বাংলাদেশে থাকেন, আমি তো জানি না উনি বাংলাদেশে আসেন কেন, মাঝে মাঝে কিছু কিছু ফেসবুকে দেখলাম যে উনি একটা ট্রলি ব্যাগ নিয়ে দেশ ছেড়ে চলে যেতেছেন। হ্যাঁ, তো উনি যদি দেশে থাকেন, হি শুড বি অ্যারেস্টেড ইমিডিয়েটলি অ্যান্ড আস্ক দিস কোয়েশ্চেন, হোয়ার ইজ দিস মানি গন? তুমি বিল পেমেন্ট করো নাই, তুমি কোনো মেজর প্রজেক্ট নাও নাই, অথচ 23,000 কোটি টাকা লোন নিছো, মানে ব্যাপারটা কি? মগের মুল্লুক নাকি? হি শুড বি পুট ইন জেল ইমিডিয়েটলি। এই লোককে ইমিডিয়েটলি মানে একেবারে কোমরে দড়ি দিয়ে বাইন্ধে রাস্তা দিয়ে হাঁটায় নিয়ে গিয়ে ওনাকে জেলে ঢোকানো উচিত। হ্যাঁ, উনি তো অন্যদেরকে জেলে ঢোকানোর নানা রকম ফন্দি ফিকির করছিলেন, তো উনি যাকে বসাইছিলেন, হ্যাঁ, এবং একেবারে পুরা 2 নম্বরই কায়দায় এই আইসিটি কাজ ছিল 71 ক্রাইমস, সেটাকে তার মধ্যে সবাইকে টানাটানি করে এগুলি। তো ওই তাজুল সাহেব তো বধ হয়েছে, ওনার যে খাস লোক, জামাতি লোক, ওই চিফ প্রসিকিউটর। এরকম আরো তাজুলের মতো যেই ধরনের লোককে ইউনূস সাহেব জামাতের কথায় বিভিন্ন জায়গায় বসাইছে, এই নাসিমুল গানি, তাকে আবার প্রমোট করা হয়েছে, হ্যাঁ, ক্যাবিনেট সেক্রেটারি, একটা হিজবুত তাহরির হার্ট করলো। এই জায়গাতে মানে একটা ক্লেনজিং অপারেশন বাংলাদেশে করতে হবে, যে ধোয়া পোছা যেটাকে বলে না, যে ঘর ধোয়া পোছা করতে হবে। তোমার ঘর অনেকদিন বন্ধ ছিল, নোংরা হয়ে গেছে, এই ঝাড়া মোছা, পেস্ট কন্ট্রোল, ডার্ট কন্ট্রোল সবই করতে হবে, মানে অনেক কিছু করতে হবে। পেস্ট কন্ট্রোল, ডার্ট কন্ট্রোল, অনেক কিছু করতে হবে। এবং এই যে লোকগুলি, এবং এখানে ইউনূস সাহেব এবং তার উপদেষ্টাদের মধ্যে যারা এই সবের সাথে যুক্ত, একেবারে চিহ্নিত করে এই লোকগুলিকে জেলে ঢুকাবে, বিকজ দে আর ক্রিমিনালস, দে হ্যাভ রুইন্ড বাংলাদেশ। দাদা, একটা জিনিস একটু বলি, আমাদের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব তিনি জানিয়েছেন যে গত 1.5 বছরে রাষ্ট্রপতির অধ্যাদেশ নামে জারিকৃত কোনো অধ্যাদেশ সম্পর্কে অসাংবিধানিক সরকার উনাকে জ্ঞাত করেননি, অর্থাৎ সকল যে অধ্যাদেশ সবকিছু ইউনূস সাহেব নিজে মাতব্বরি করে করেছেন, যেটা রাষ্ট্রপতির অধ্যাদেশ নামে চালিয়ে দেওয়া হয়েছে। না, দিস ইজ ফ্রড, দিস ইজ অ্যাবসলিউট ফ্রড। রাষ্ট্রপতি এই বক্তব্য রাখছেন, এবং চুপুর সাহেব উনি আইনের লোক, উনি তো আইনটা জানেন, উনি আইন থেকে উঠে আসার লোক। হ্যাঁ, ইউনূস সাহেবের মতো আইন ভাঙার লোক না। তো উনি যেহেতু এই অভিযোগ করছেন, দিস ইজ এ ভেরি সিরিয়াস অ্যালিগেশন, যে আমি তোমার নামে একটা কিছু ছেড়ে দিলাম, যে প্রাচী এটা বলছে, বলে দিলাম, বাজারে ছেড়ে দিলাম, তো তুমি তো আমাকে সু করবে, তুমি তো আমাকে, মানে ইউ শুড সু মি, ইউ শুড টেক মি টু কোর্ট। এই জায়গাতে, এই একটা জায়গাতেই এই যে ব্যাপারটা, মহামান্য রাষ্ট্রপতি যে অভিযোগটা তুলছে, দিস ইজ এ ভেরি ভেরি সিরিয়াস অ্যালিগেশন। যে মহামান্য রাষ্ট্রপতি বলে কথা, ইজ দ্য হেড অফ দ্য স্টেট, উনার নামে অধ্যাদেশ বলে বাজারে চালছে, উনি জানেন না। তো দিস ইজ গ্রাউন্ড এনাফ, ইউনূস সাহেব শুড বি অ্যারেস্টেড, এবং পৃথিবীর যে জায়গাতে থাকুন টানতে আইনে বাংলাদেশের জেলে ঢুকায়, হি হ্যাজ টু গিভ এক্সপ্লেনেশন। এবং উনি এবং ওনার ওই মানে অ্যাডভাইজারি কাউন্সিলের অন্য যারা লোকজন, ওনার যারা তল্পি বাহক, ওনার ঢোল বাদ্যযন্ত্র যারা বাজাইছে, ইউনূস সাহেবকে 2 মাস 4 মাস না, ইউনূস সাহেবকে 5 বছর রাখতে হবে, উনি দেশকে সিঙ্গাপুর বানাবে। আজকে সিঙ্গাপুরের নমুনা দেখতেছো। আমি যখন এই সিঙ্গাপুরের কথা উঠছিল, এবং কিছু কিছু লোক ওই সুদূর প্যারিস আমেরিকার থেকে বসে ওনার হয়ে ঢোল বাজিয়েতেছিলেন, আমি তখন একটা কথা বলছিলাম যে সিঙ্গাপুর ছাড়াও আগে বাংলাদেশকে ব্যাঙ্গালোর বানাও। হ্যাঁ, এখন তো দেখা যাচ্ছে যে বাংলাদেশকে রসাতলে, মানে বঙ্গোপসাগরের তলায় পাঠানোর ব্যবস্থা উনি করে গেছেন, এবং উনাকে, হি শুড বি পুট বিহাইন্ড বার্স, দিস ম্যান শুড বি ইমিডিয়েটলি অ্যারেস্টেড। বাংলাদেশের এত এত লোকের নামে এত এত আজে বাজে মামলা মকদ্দমা হয়েছে, এগুলি সব বাতিল করে ওনলি 1 পয়েন্ট প্রোগ্রাম, যে গত 1.5 বছরে বাংলাদেশকে যে দেউলিয়া, মানে ব্যাংক্রাপসির জায়গাতে নিয়ে আসছে। আর আমি ওনার এই আমেরিকান চাচারা, যাদের জন্য উনি এত লম্প জম্প দেন, আরেক চাচা তো বসে আছেন ট্রাম্প সাহেব, হ্যাঁ, সে নিজের মানে দেশের সুপ্রিম কোর্টের আইন মানে না, এরকম রাষ্ট্রপতি আমেরিকা। সে সুপ্রিম কোর্টের রায় যখন তাকে বলা হয়েছে, সে গভর্নরদের সাথে মিটিং ছিল, সে অশ্রাব্য ভাষায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের গালিগালাজ করছে। সেই ভাষা আমি মুখে আনতে পারি না, তুমি ছোট বোন, তোমার প্রোগ্রামে কি করে, কিন্তু ইংরেজির একেবারে মানে চয়েসেস্ট সোয়ার ওয়ার্ডস যেগুলিকে বলা হয়, সেগুলি সে ব্যবহার করছে।
তো এই ট্রাম্প সাহেব ওইখানে বসে আছেন, আর ট্রাম্প সাহেবদের লোক এখানে ইউনুস সাহেব। দিস ম্যান শুড বি পুট ইন জেল, হি শুড বি আস্কড অল, মানে হি হ্যাজ টু এক্সপ্লেইন যে এই টাকা উনি কোথায় কি করছেন। হ্যাঁ, এইটাই ওনার অর্থনীতির পরীক্ষা হবে। লোকটা তো একটা ফ্রড লোক, আমি প্রথম থেকে বলে আসছি। হ্যাঁ, ওনাকে ডক্টর ইউনুস না বললে উনি গোসা করে। আর হরিদাস পাল তুমি কোন জায়গার ডক্টরেট ভাই? মিডল টেনেসি ইউনিভার্সিটি, আই হ্যাভ নেভার হার্ড অফ দিস নেম। এই ইউনুসকে নিয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে মিডল টেনেসি। আমি আর যাই হোক ভাই, আমার দেশের অনেক ইউনিভার্সিটি এর থেকে ভালো, আর আমরা বেশি না অক্সফোর্ড টক্সফোর্ড গেছি। হ্যাঁ, তো এই মিডল টেনেসি ফেনেসি যদি আমাকে কালকে ডাইকেও বলে যে তোমাকে ফেলোশিপ দিতেছি, স্কলারশিপ দিতেছি, আমি বলবো থ্যাংক ইউ ভেরি মাচ, আই ডোন্ট ওয়ান্ট টু গো টু মিডল টেনেসি বিকজ আই হ্যাভ নট ইভেন হার্ড where this university is located, what is its position in the ranking of American universities. তো যাই হোক, এগুলি বলে লাভ নাই। মানে উনি ওইখানকার আমাকে সেদিন মধুদা, মানে আমরা ওই মুক্তিযোদ্ধা, খুব মানে রেসপেক্টেড টিচার, সোশিয়োলজির টিচার, চিটাগাং ইউনিভার্সিটি, তারপরে দীর্ঘদিন অস্ট্রেলিয়াতে উনি অধ্যাপনা করছেন। তো মধুদা যখন মানে চিটাগাং ইউনিভার্সিটিতে ওই সময় ইউনুস সাহেব ওইখানে, মধুদা আমাকে বলে ওনাকে তোমরা প্রফেসর ইউনুস কেন বলো? উনি তো কোনোদিন ফুল প্রফেসর হয় না, উনি তো রিডার ছিলেন, উনি তো রিডার ছিলেন। এত মানে মধুদা, মানে ওনার ভালো নাম হচ্ছে গোলাম সরওয়ার খান। হ্যাঁ, আমরা মধুদা মধুদা বলি, উনি ওনার বন্ধুদের কাছে মধুদার নামেই পরিচিত। মুক্তিযোদ্ধা, টাঙ্গাইলের লোক, চিটাগাংয়ে দীর্ঘদিন অধ্যাপনা করছেন, চিটাগাং বিশ্ববিদ্যালয়ে, পরবর্তী সময় অস্ট্রেলিয়াতে সিডনি ইউনিভার্সিটিতে দীর্ঘদিন পড়াইছেন। ওকে, মধুদা বলছে তোমরা তারে প্রফেসর ইউনুস বলো কেন? হি ওয়াজ নেভার এ ফুল প্রফেসর, হি ওয়াজ এ রিডার। তো লোকটা তো আগা পাঁচতলা জালি মাল, মানে যাকে আমি কাঁচা কলকাতার ভাষায় বলে যে মাল জালি, আগা পাঁচতলা জালি। হ্যাঁ, আর আমার বাপ বলতো ওই কুমিল্লার ভাষায় আছে 2 নাম্বারই না রে, এ তো 24 নাম্বারই, 24 নাম্বারই মাল। একে এখন কান ধরে টাইনে আনতে বলতে হবে যে তুমি এই হিসাব দাও, ওয়্যার হ্যাজ অল দিস মানি গন? তুমি কোনো প্রজেক্ট করলে না 23,000 কোটি টাকা লোন, মানে হোয়াট হ্যাভ ইউ ডান, ওয়্যার ইজ দিস মানি গন, ওয়্যার হ্যাভ ইউ মুভড ইট? এবং তার যারা সাঙ্গপাঙ্গ কিছু, হ্যাঁ, খুব সুন্দর সুন্দর কথা টথা যারা বলতেন কিছু কিছু লোকজন, হ্যাঁ, তারা শুনছি 2-1 বিদেশে গেছে, চিকিৎসার নাম টাম করে হয়তো পালাইছে। বাট দিস পিপল শুড বি ব্রট টু বুক। না না, এদেরকে বিচারের আওতায় আনতে হবে, খুব দ্রুত আনতে হবে। এদেরকে যদি বিচারের আওতায় না আনা যায় এবং এই জিনিসটা দেশবাসীর সামনে হাজির করা না যায় যে 45,000 কোটি টাকা উনি বিল দেন নাই, তো টাকাটা করছেন নাকি? হ্যাঁ, এই মাইক্রো ইকোনমিক ডিটেলস হ্যাজ টু বি প্লেসড বিফোর দ্য নেশন। দিস ইজ সিরিয়াস থিং। প্রধানমন্ত্রীর প্রতি আমার এইটাই অনুরোধ থাকবে যে আপনি যদি বাঁচতে চান, আপনি যদি জনরোষের মুখে না পড়তে চান, যখন বিদ্যুৎ পাবে না লোকজন, বাঙালি তো বুঝতেই পারো, এখানে আগুন দেবে, ওইখানে ভাঙচুর করবে, ঝামেলা হবে। বিএনপিকে এই অসুবিধার মধ্যে ফেলার জন্য উনি এই কাজটা যদি করে দিয়ে থাকেন, বিএনপির উচিত, বিএনপির সরকারের উচিত ইউনুসকে কান ধরে আইনে এখানে বিচারের আওতায় আনতে হবে ইমিডিয়েটলি। ওইসব আজে বাজে কেস যেগুলি ফাইল টাইল হয়েছে ওগুলিকে থ্রো আউট করে 1 point program, Yunus should be brought to book, he should face the law. He should face the law, he should be put in jail. এবং এরকম আমরা শুনছি আইনের কথা যে ডক্টর ইউনুস ও উপদেষ্টা পরিষদ বারবার সংবিধান লঙ্ঘন করেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধানের 7 ক ধারা, এবং সেই ক ধারা অনুযায়ী, 7 ক ধারা অনুযায়ী সংবিধান লঙ্ঘনের শাস্তি মৃত্যুদণ্ড। হ্যাঁ, তো এই আমি তো বলতেছি যে এই ব্যাপারেই বিচারটা শুরু করতে হবে ইমিডিয়েটলি। ইউনুস সাহেব যদি এখনো দেশে থাকেন, কালক্ষেপ না করে তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। অলরেডি রেফারেন্ডাম, আর এই যে জুলাই সনদ রেফারেন্ডাম, অলরেডি একটা মামলা হয়েছে, অ্যাডভোকেট তহিদ সাহেব সেটা করছেন। এইসব খবর যে আমরা পাইতেছি যে অনেক জায়গাতে, অনেক আসনে এই ধরনের হিউজ ডিসক্রিপেন্সি, এটা পরিষ্কারই বোঝা যাচ্ছে। একটা ব্যাপার তো ইতিপূর্বে স্বাধীন মালিকের মতো লোকজন যারা বাংলাদেশের আইনটা জানেন, তো বলছে যে এইখানে সরকার অফিসিয়ালি ক্যাম্পেইন করছে, হ্যাঁ ভোটের পক্ষে সরকার সরকারি রিসোর্স খরচ করে ক্যাম্পেইন করছে। দিস ইজ গুড ইনাফ রিজন দ্যাট দিস রেফারেন্ডাম শুড বি কমপ্লিটলি টেকেন আউট। এই রেফারেন্ডাম এবং এই জুলাই সনদ এই নিয়ে আর কোনো আলোচনা জাগে না। দিস কমপ্লিটলি একটা ইনলিগাল ব্যাপার দেশে করা হয়েছে। রেফারেন্ডামের কোনো প্রভিশন এক্সিস্টিং কনস্টিটিউশনে নাই। This government should declare the results of this referendum as an illegal activity.
এবং এইখানে রাষ্ট্রপতি যেটা বলছেন মানে আইনের সব দিক থেকেই এই জিনিসটা ধরে আজকে বাংলাদেশের যে নতুন সরকার তাদের এই কাজটা করতে হবে। প্রথম এই কাজটা নাম্বার 1, ব্রিং ইউনুস টু বুক। তাকে এই ফাইন্যান্সিয়াল যে হিউজ গন্ডগোল যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এখন বিএনপির মন্ত্রীরা বলা শুরু করছে, বিদ্যুৎ মন্ত্রী নিজেই বলছে যে আমাদের তো এটা দেউলিয়া অবস্থা। হ্যাঁ, তো এই জায়গাতে এইটা কেন হয়েছে, কারা করছে, যারা সরকার ছিল অবভিয়াসলি তারা করছে, তাদেরকে ব্রিং দেম টু বুক, ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত এবং তাদেরকে অ্যারেস্ট করা উচিত বিফোর এনিথিং এলস। সেকেন্ডলি যেটা করার দরকার সেটা হচ্ছে এই জুলাই সনদ এবং এই রেফারেন্ডাম, এইটাকে ডিক্লেয়ার ইট অ্যাজ এন ইলিগাল অ্যাকশন। কারণ এখানে দেখো তুমি এই যে মেজর হাফিজ সাহেব মন্ত্রী আছেন, মুক্তিযোদ্ধা মানুষ, উনি তো পরিষ্কারই বলছেন যে এইটা একেবারেই লিগেল না এই রেফারেন্ডাম। আমরা কেন রাজি হয়েছি, এটা রাজি হয়েছি একটাই কারণে, যেটা রাজি না হলে ইউনুস নির্বাচন দেবে না। ভালো কথা, আজকে তাহলে এটাকে ইলিগাল ডিক্লেয়ার করো। তুমি যদি এটা মনে করো, একজন সিনিয়র মন্ত্রী, হাফিজ সাহেব তো আজকের লোক না, হাফিজ সাহেব মুক্তিযুদ্ধ করছেন, হাফিজ সাহেব আগেও মন্ত্রী ছিলেন, সিনিয়র লোক, আই হ্যাভ গ্রেট রেসপেক্ট ফর হিম, হি ইজ এ সোলজার। এবং উনি একজন সৈনিক হিসেবে খাঁটি কথাটা, মিথ্যা কথা না বলে একদম সোজা কথাটা বলছেন যে আমরা বাধ্য হয়ে এই জিনিসটা মানতে হয়েছে, নাহলে এই ইলেকশনে দিত না, ইলেকশন করানোর স্বার্থে। এই জায়গাতে দাঁড়ায় যেটা করা দরকার, নাম্বার 1, মানে এখন বাংলাদেশের সামনে দুইটা জিনিস এক হয়েছে, এই যে ব্যাপক অর্থনৈতিক যে কারচুপি হয়েছে, হ্যাঁ, ওই মানে এই ব্যাপারে ইউনুস এবং তার চেলা চামুন্ডাদের বাইন্দে জেলে ঢোকানো, একবারে কোমরে দড়ি বাইন্দে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া দরকার। হ্যাঁ, একটা দৃষ্টান্ত মানে স্থাপন করার জন্য। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই টাকা পয়সা কোথায় কি হয়েছে না হয়েছে, 9/6 কি করছেন, এতগুলি টাকা বাকি, কি ব্যাপার, কেন, পুরো ব্যাপার খতিয়ান নিয়ে মানে এই জায়গাতে ইউনুসকে মানে ইউনুস হ্যাজ টু বি ব্রট টু বুক। 1, 2 নম্বর হচ্ছে এই রেফারেন্ডামটাকে ইলিগেল ডিক্লেয়ার করে তার এই রেজাল্ট। হ্যাঁ, রেফারেন্ডামের মধ্যে যদি এমন কিছু থাকে যেটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুদৃঢ় করবে, সেটাকে আলাদা হবে বাইছে নিয়ে, শব্দটাই নাই ওর মধ্যে না। 1, 2 নম্বর হচ্ছে যে তারপরেও যদি কোনো সাজেশন ওইখানে থাকে, এমন কিছু থাকে, মানে রেফারেন্ডাম হ্যাজ টু বি টেকেন আউট। এরপরে কোনো সাজেশন যদি কোনো দলের থেকে আসে, সেটা মানে বর্তমান সরকার সেটাকে কেস বাই কেস বেসিসে বিচার করবে। বাট এই জুলাই সনদ রেফারেন্ডাম, দিস ইজ অল ননসেন্স, দিস হ্যাজ টু বি থ্রোন আউট। এটাকে বললাম তো, চুলা ফুক্কায় চুলার মধ্যে দিয়ে দেয় এই কাগজ, বহুত হয়েছে। আর যেখানে মন্ত্রী নিজে বলতেছে ইট ওয়াজ এন ইলিগাল অ্যাক্টিভিটি, ইলিগাল অ্যাক্টিভিটি মানতে কেন হয়েছে, যে নাহলে উনি ইলেকশনে দিতেন না। মানে এই যে অনেক আগে একটা গল্প শুনতাম যে একটা ভাল্লুক নদী দিয়ে ভাইসে যেতেছে, ভুল করে একটা লোক কম্বল ভাবে সে ভাল্লুককে ধরতে গিয়ে ভাল্লুক ধরে ফেলছে। তো এটা বিহারের গল্প, বলে যে আম তো আমি इसको छोड़ना चाहते ही हमको छोड़ता क्यों नहीं, কম্বল छोड़ना चाहता है কম্বল छोड़ता क्यों नहीं। তো কম্বল তো আসলে কম্বল না, এটা তো ভাল্লুক। ইউনুস সাহেব এরকম একটা ভাল্লুক। হ্যাঁ, মানুষ উদ্ধার পাওয়ার জন্য ভাবছিল যে এই লোক আমাদের একটা কিছু উদ্ধার করবে, হ্যাঁ, সিঙ্গাপুর বানাবে। সিঙ্গাপুর তো ছেড়ে দাও, বাংলাদেশে যে কোন রসাতলে কোন জান নুমে উনি নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে গেছেন, এইটার জন্য কিন্তু ওনাকে, এবং এইখানে বোল্ডলি তারেক সাহেবকে এই কাজটা করতে হবে। কোনো আমেরিকান চাচা টাচা ওই ট্রাম্প সাহেব এই চাইলো ওই চাইলো এগুলি শুনলে হবে না। কারণ ট্রাম্প তো নিজের দেশেই প্রশ্নবিদ্ধ, ভাই, তাকে নিয়ে এত লাভালাভির কি আছে, সে তো নিজের দেশেই প্রশ্নবিদ্ধ। সুপ্রিম কোর্ট তার ট্যারিফ, এই যে সারা পৃথিবীতে সে একটা ট্যারিফ যুদ্ধ শুরু করছে, যাকে তাকে কাউকে 50%, ভারতের উপর খেপলো তো বলো 50% ট্যারিফ। আজকে তো তার দেশের সুপ্রিম কোর্ট রুলিং দিয়ে দিছে যে দিস ট্যারিফ ইজ কমপ্লিটলি ইলিগাল। সে সুপ্রিম কোর্টকে গালিগালাজ করে আরেকটা নতুন আইন এর ধারা আইনে সে আবার নতুন করে ট্যারিফ দেওয়ার প্ল্যান করছে। সে তো নিজের দেশে কোর্ট মানে না, আইন মানে না। এই ট্রাম্প সাহেবের কথায় তো আর বাংলাদেশ চলবে না। এই ট্রাম্প চাচা কিন্তু দাদা, নির্বাচনের ঠিক আগে আগে তো ইউনুস তো ট্রাম্পের সাথে আমেরিকার সাথে যে চুক্তিগুলো করেছে, গোপন চুক্তি, সেই গোপন চুক্তির মাধ্যমে তো এখন এই বর্তমান সরকার কি সেই গোপন চুক্তি মেনে নেবে নাকি সব কেন মানবে? তাহলে কেন মানবে? কোন দিকে যাবে? কোন দিকে যাবে সেটার জন্য সরকারকে থাকতে হবে। কেন এইটা মানুষের সামনে আনতে হবে যে
অলরেডি যেরকম ধরনের অর্থনৈতিক নয় ছয়ের প্রমাণ সামনে আসছে, আমার নিজের দৃঢ় বিশ্বাস যে এই গোপন চুক্তির মধ্যে আরো এমন কিছু অনেক কিছু আছে বাংলাদেশের স্বার্থ বিরোধী, ব্যাপক স্বার্থ বিরোধী, মানে যেগুলি মানতে গেলে তোমার টাকা নেই, পয়সা নেই, তোমার বিদ্যুতের পয়সা নেই, তুমি বোয়িং কিনবা? সেটাই তো। মানে তোমাকে বোয়িং কিনতে হবে। আর ট্রাম্প তো মানে ওর দেশ থেকে জিনিস কিনলেও খুশি হয়েছে, দে উইল মেক মি রিচ। এই লোকের কথা শুনে তো আর আমার দেশ চলবে না। হ্যাঁ, তো যাই হোক, এই জায়গাতে দাঁড়ায় মানে বাংলাদেশকে যেটা করতে হবে, বোল্ডলি করতে হবে বাংলাদেশের স্বার্থে। কেন তারেক সাহেব কিন্তু স্লোগান যেটা দিচ্ছেন, ইটস এ গুড থিং, বাংলাদেশ ফার্স্ট, ন্যাচারাল। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বার্থই ওনাকে দেখতে হবে। তো সেই বাংলাদেশের স্বার্থ দেখতে গিয়ে উনি কাউকে রেয়াত করা চলবে না। এবং এই জায়গাতে দাঁড়ায় আজকে ওনার মন্ত্রীরা যেখানে বলতেছে রেফারেন্ডাম ওয়াজ এন ইলিগাল থিং, আমরা মানতে বাধ্য হয়েছি, কারণ নাহলে সে ইলেকশন দিত না। ইলেকশন হয়ে গেছে, ভালোভাবে ইলেকশন হয়েছে। এইবার তুমি এই রেফারেন্ডাম জিনিসটাকে ওই চুলা ফুক্কা চুলার মধ্যে ফেলো কেন, গ্যাস তো নাই। আর 2 নম্বর হচ্ছে যে ইউনূস সাহেবকে কোমরে দড়ি বাইন্ধে জেলে ঢোকাও। দিস টু থিংস হ্যাভ টু বি ডান। না হলে কিন্তু বিএনপি নিজে বিপদে পড়বে, নিজে সরকার বিপদে পড়বে। কারণ এই সিরিয়াস একটা ইকোনমিক ক্রাইসিসের মানে মুখোমুখি হয়ে বাংলাদেশ দাঁড়ায় আছে। এইখানে শক্ত সিদ্ধান্ত নিতে হবে। এইখানে কোন রকম ওই এইখানে একেও খুশি করলাম, ওকেও খুশি করলাম, ভাই দেখো সবাইকে খুশি করতে গিয়ে না, হ্যাঁ, ওই চাই নৌকায় পা দিলে কিন্তু নৌকা একটু আগে পিছিয়ে হইলে তুমি পানির ভিতরে পড়বা কিনা কম। তো তারেক সাহেবের এই অবস্থা হবে। তাই জন্য তারেক সাহেব যদি একটা দৃষ্টান্ত স্থাপন করতে চায় যে বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশের স্বার্থে উনি কঠিন সিদ্ধান্ত নেবেন, এই কঠিন সিদ্ধান্তের অংশ হিসেবেই ইউনূস সাহেবকে হি হ্যাজ টু বি সুড যে এইসব জিনিস, এই ট্রেমেন্ডাস ইকোনমিক মানে ডিসক্রিপেন্সি, এমবারেসমেন্ট। তারেক রহমান কিন্তু তার নিজের যে মন্ত্রী সবাই যারা একটু বাগড়ম্বর ভাবসাব করছেন, চাঁদাবাজিটাকে সমঝোতায় নিয়ে যাচ্ছেন, তারপরে শিক্ষামন্ত্রী শিক্ষকদেরকে মানে ডিসিপ্লিন শেখাচ্ছেন, নিজের দলের চাঁদাবাজিটা বেড়ে যাচ্ছে, তারপরে গিয়ে আবারও সেই সংঘর্ষ রাস্তাঘাটে হচ্ছে। তো সে তাদেরকেই তো কন্ট্রোল করতে পারছেন কিনা সেটা নিয়ে একটু সংশয়। না, এখানে একটা সমস্যা আছে। তারেক সাহেবের কোনো সেই অর্থে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স বা পার্টি চালাবার অভিজ্ঞতা নেই। দীর্ঘদিন উনি 17 বছর বিলাতে থাকছেন। বিলাত থেকে পার্টি পরিচালনা করা এক জিনিস, আর মাঠে এসে পার্টি পরিচালনা করা আরেক জিনিস। হ্যাঁ, ওই অনলাইনে বক্তৃতা দিয়ে ওইটা এক জিনিস। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি মাঠে নেমে বাংলাদেশ একটা খুব কঠিন রাষ্ট্র ভাই, বাংলাদেশ চালানো খুব সহজ কাজ না। বাঙালি একটা গোলমালে গেছে, আমি নিজে বাঙালি হয়ে বলতেছি। তো এই জায়গাতে দাঁড়ায় তারেক সাহেবকে খুব কঠিন সিদ্ধান্ত নিতে হবে, এবং এই মানে ওনার দলের ভাবমূর্তি যদি ঠিক করতে হয় তাহলে কঠোর হস্তে ওনার দলের ভেতরে অনুশাসন ওনাকে মানে লাগু করতে হবে। এখানে হি হ্যাজ টু কাম। বলো। আরেকটা জিনিস যেমন খুব এই প্রশ্নটা উঠে এসছে বারবার, সেটা হচ্ছে যে উনি কি রাজনৈতিকভাবে আগের মতো প্রতিহিংস রাজনীতি করবেন না প্রতিদ্বন্দ্বিতামূলক, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের যে নিবন্ধন ব্যান করে রাখা, তারপর ছাত্রলীগকে নিষিদ্ধ করে রাখা, এই বিষয়গুলোকে উনি কিভাবে দেখবেন? ইনক্লুসিভ ডেমোক্রেসির দিকে কি উনি দেখো উনি কিভাবে দেখবেন সেটা আমি তো বলতে পারছি না, ওনার কি কনসিডারেশন আছে। তবে উনি এই অবধি যা কথা বলেছেন তার থেকে একটা পজিটিভ সিগন্যাল উনি দেওয়ার চেষ্টা করছেন বলে আমার মনে হয়। উনি বলার চেষ্টা করছেন যে রাজনীতি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, প্রতিহিংসামূলক না। এবং উনি কিছু মানে যেসব ওনার কথাবার্তা এই অবধি, আমি যদি ওনার কথাবার্তাটা ফেস ভ্যালিউতে নেই তাহলে বলতে হবে যে হি ইজ ট্রাইং টু সেট এ নিউ ডাইরেকশন। উনি একটা নতুন দিকে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করার অঙ্গীকার করেছেন। এখন এই জায়গাতে ওনার 2-1 মন্ত্রীও পজিটিভ কথাবার্তা বলছেন। হ্যাঁ, যে 5ই আগস্টের পরেও যেসব ঘটনা ঘটছে এগুলিরও আইন ব্যবস্থা করতে হবে। ওনার স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত এই ধরনের কথা বলছেন। এই জায়গাতে দাঁড়ায় আজকে বাংলাদেশে সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা এক হচ্ছে এই যে অর্থনৈতিক যে একটা ক্রাইসিস, যেই জায়গাতে ইউনূস সাহেব ফেলাই দিয়ে গেছেন, এর একটা এই জায়গাতে মানে একটা সাংঘাতিক রকমের মানে কি বলবো একটা চ্যালেঞ্জ। এইটা ওনাকে ফেস করতে হবে। আর এই প্রতিহিংসামূলক রাজনীতি করার কোনো অবকাশ নাই এখানে দেশে। একটা মানে ল অ্যান্ড অর্ডার ইজ এ ভেরি বিগ ইস্যু। ল অ্যান্ড অর্ডার, আমি তোমাকে বললাম যে
যারা ভোট দিছে, এই ব্যাপকভাবে বিএনপি কে ভোট দেওয়ার একটাই কারণ হচ্ছে যে ইউনূস জমানার থেকে বাঁচার জন্য লোকজন এইভাবে ডিসাইসিভলি হই হই করে বিএনপি কে ভোট দিছে। আওয়ামী লীগ তো মাঠে নাই, এর জন্যই দিছে যে কোনোভাবে ইউনূস জামাত এই গং যাতে ক্ষমতায় না আসে। কারণ আমি বললাম, ওই রিক্সাওয়ালাই আমাকে বলছে যে আমরা 3 দোস্ত রিক্সা চালাই, 2 জনের ছিনতাই হয়ে গেছে, আমরা দাদা কয় টাকা রোজগার করি। এই ল অ্যান্ড অর্ডার ইজ এ ভেরি সিরিয়াস ইস্যু। ল অ্যান্ড অর্ডার, ইকোনমি, এই দুটা ইন্টারলিঙ্ক। আজকে তুমি দেখো এরকম শোনা যাচ্ছে যে এই যে পদ্মা সেতু, তার যে টোল, এই টোলের টাকাও কোথায় কি নয়চয় হয়েছে এগুলিরও কোনো হিসাব নাই। তো এই জায়গাতে এইটার একটা বিহিত করতে হবে। এক, ইকোনমিটাকে ঠিক জায়গা মতো দাঁড় করাতে গেলে প্রথম যেটা, এখন রোজার মাস চলছে, হ্যাঁ, এই সময় জিনিসপত্রের দাম একটা সহনীয় অবস্থায় যদি আনতে হয়, তাহলে কঠিন পদক্ষেপ নিতে হবে কালোবাজারিদের বিরুদ্ধে, যারা এইসব কাজ করে তাদের বিরুদ্ধে। হ্যাঁ, এটা তো আমি মানতে পারি না যে লেবুর হালি, মানে 4টা লেবুর দাম 100-120 টাকা, এটাকে একটা কথা হলো নাকি। তো যাই হোক, এই প্রাইস লাইনটা হোল্ড করতে হবে, ইকোনমিটাকে একটা শক্ত জায়গায় নিয়ে যেতে হবে। শক্ত জায়গায় কি, এখন তো ডিজাস্টার ম্যানেজমেন্টের অবস্থায় এসে দাঁড়ায় গেছে, যেই জায়গাতে মানে ফায়ার ফাইটিং করতে হবে, ওই অগ্নি নির্বাহক এর কাজ করতে হবে। আর সব থেকে বড় কথা, এর জন্য যারা দায়ী এদেরকে ছাড়া যাবে না। এই ইউনূস এবং তার এইসব উপদেষ্টাদের মানে এদেরকে ধরতে হবে, এদেরকে বিচারের আওতায় আনতে হবে, এক। আর 2 নম্বর হচ্ছে অর্থনীতির যেটা ইমিডিয়েট ব্যবস্থা, সেগুলি করতে হবে। কোথার থেকে টাকা আনবে, কি আনবে, দরকার হলে আরো হয়তো বিদেশি ঋণ টিন নিতে হবে, মানে খুব সিরিয়াস অবস্থায় বাংলাদেশ। আর আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে ঠিক রাখতে গেলে এই প্রতিহিংসা রাজনীতি করা চলবে না। তারেক সাহেব সেই মর্মে এই অবধি যে কথাবার্তা বলছেন, আই উইল অনলি এক্সপেক্ট মিস্টার রহমান, মানে তারেক রহমান, উইল ওয়াক দ্য টক। উনি ওনার প্রতিশ্রুতি পালন করবেন, উনি প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতির দিকে দেশকে নিয়ে যাবেন, প্রতিহিংসা করবেন না। তারপর উনি আসলে কি করবেন, শেষ পর্যন্ত কি করবেন, এটা তো ওনার ব্যাপার, এটা তো আমার বলার কিছু নেই। একেবারেই। আর একটা ছোট্ট, ঠিক প্রশ্ন না, মতামত, সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক ভাবে কৌশলগত দিক থেকে কিরকম হওয়া দরকার তাদের এই মুহূর্তে, কি মনে করেন? না, আওয়ামী লীগ যেটা বিভিন্ন জায়গায় তাদের উপস্থিতিটা মানে বজায় রাখার জন্য বিভিন্ন জায়গায় পার্টি অফিস খোলার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় ছোটখাটো মিটিং মিছিল করছে, মানে একটা রাজনৈতিক দল রাজনৈতিক কর্মকাণ্ড তাকে করতে হবে। ইউনূস যে একটা বললো যে আমি আওয়ামী লীগকে ব্যান করি, আমি শুধু তাদের রাজনৈতিক কার্যকলাপ স্থগিত করছি। আরে মিয়া, তুমি কি ছাগল ভাবো নাকি সবাইকে? হ্যাঁ, তুমি ওইটুকু ইংরেজি আমরাও পারি ভাই, অক্সফোর্ড আমরাও গেছি। হ্যাঁ, যে I have not banned Awami League, I have মানে stop their political activity. What do you mean stop their political activity? এখন তুমি অভিনেত্রী ছিল, আমি যদি বলি যে না তুমি কালকে থেকে অভিনয় করতে পারো না, আমি তো তোমার পেটে লাথি মারলাম। আমি তো তোমার যেটা কইরে তুমি খাইতেছো, তুমি অভিনয় করে তোমার মানে রুটি রুচি, আমি সেটা বন্ধ করে দেব। আমি সাংবাদিকতা করি, তুমি যদি কালকে বলো যে দাদা আপনি কালকে থেকে সাংবাদিকতা করতে পারেন, এটা রাজনৈতিক দলের রাজনৈতিক কার্যকলাপ যদি কেউ বন্ধ করে দেয়, তার মানে ইটস লাইক ব্যাড। এই জায়গা থেকে আওয়ামী লীগকে চেষ্টা করতে হবে, আওয়ামী লীগকে এই ব্যাপারে সক্রিয় হইতে হবে। এবং আমার যেটা মনে হয় যে আওয়ামী লীগের নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে বিএনপির সরকারের সাথে, যে নবনির্বাচিত সরকারের সাথে তাদের একটা ডায়ালগে যেতে হবে। ডায়ালগে গিয়ে এই জায়গাটা ক্লিয়ার করতে হবে যে আমরা দেশে স্বাভাবিক গণতান্ত্রিক রাজনীতি করব, সেই রাজনৈতিক অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে। তার জন্য আইনানুগ কার্যকলাপ, যদি কোর্টে কিছু করতে হয়, কোর্টে কিছু করতে হলে সেটা করতে হবে। হ্যাঁ, কিন্তু কোর্টের পাশাপাশি আমার মনে হয় তারেক সাহেবের সাথে আওয়ামী লীগের সিনিয়র লিডারশিপে একটা পলিটিক্যাল ডায়ালগে যাওয়া উচিত। দেশে একটা পলিটিক্যাল রিকনসিলিয়েশন যেটাকে বলে, বা রাজনৈতিক একটা বোঝাপড়ার জায়গা, যে এখানে রাজনৈতিক বোঝাপড়া কি, বিএনপি এবং আওয়ামী লীগ, বিএনপিরও কিন্তু একটা, বিএনপি এবং আওয়ামী লীগ দুইটারই মানে ঘনিষ্ঠ যোগসূত্র হচ্ছে মুক্তিযুদ্ধ। কেন বিএনপি জেনারেল জিয়াউর রহমান বাদ দিলে কি, যিনি প্রতিষ্ঠাতা বিএনপি, আর জেনারেল জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ বাদ দিলে কি? জেনারেল জিয়াউর রহমানকে আমরা জানি মুক্তিযোদ্ধা হিসেবে, উনি জেড ফোর্সের কমান্ডার, উনি
কালুরঘাট রেডিও স্টেশন থেকে স্বাধীনতার ঘোষণা যেটা উনি পাঠ করছিলেন, হ্যাঁ, এর জন্য ওনাকে অনেক সময় বলা হয় স্বাধীনতার ঘোষক। যাই হোক, সেটা বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু হি ওয়াজ এ ফ্রিডম ফাইটার, নো ডাউট অ্যাবাউট ইট। হি ওয়াজ দ্য কমান্ডার অফ জেড ফোর্স। আমরা জিয়া সাহেবকে আমি আগরতলার ছেলে খুব কাছের থেকে দেখছি। উনি যখন রিট্রিট করে সাবরুম দিয়ে আসলেন দক্ষিণ ত্রিপুরায়, তারপরে আগরতলা, তারপর এখান থেকে উনি মেঘালয় চলে গেলেন, জেড ফোর্সের দায়িত্ব নিলেন। তো এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ফসল, ৭২-এর সংবিধান, এগুলি বাদ দিলে এই জায়গাতে বিএনপি আওয়ামী লীগের তো একটা কমন গ্রাউন্ড আছে, এবং এই মুক্তিযুদ্ধ ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব বিএনপি আওয়ামী লীগ দুইজনে। এইখানে আজকে যারা বলে যে আমরা শহীদ মিনারে আসছি কেন, আমি বিরোধী দলের নেতা, মানে মন থেকে আসে ওই হুজুর, জামাতের হুজুর, হ্যাঁ, ওইখানে আবার এই প্রথম কিন্তু আমি শুনলাম যে ওইখানে ঢাকার ভিসি নিয়াজ সাহেব এবং এইসব খেলাধুলা করে ওইখানে একটা দোয়া মহফিলের ব্যবস্থা করে ফেলছিল জামাতিরা। এই শহীদ মিনারে দোয়া মহফিল আমি অন্তত কোনোদিন শুনিনি। আমার আই হ্যাভ নাথিং এগেইনস্ট দোয়া মাসে, আই হ্যাভ নাথিং এগেইনস্ট ইসলাম, কিন্তু এইটা তো একটা অন্য ব্যাপার। শহীদ মিনার একটা অন্য ব্যাপার, ২১শে ফেব্রুয়ারি একটা অন্য ব্যাপার। হ্যাঁ, এইখানে তোমরা এক সময় বাংলা ভাষাটাকে আরবিতে লেখা হবে কিনা এর পক্ষে থাকা লোকজন আজকে হঠাৎ করে এখানে গিয়ে শহীদ মিনারের দোয়া মহফিল, মানে এগুলি মাইনে নিতে কষ্ট হবে। বাঙালি শত হইলো ২১শে একজন ফেব্রুয়ারি, তো প্রস্তাব করেছে ২১শে ফেব্রুয়ারি না ৮ই ফাল্গুনে করলে ভালো। মানে এইসব যারা বলে তাদের বাংলাদেশে থাকার কতটা অধিকার আছে সেই নিয়ে প্রশ্ন ওঠা উচিত। কেন বাংলাদেশ ২১শে ফেব্রুয়ারি বাদ দিলে, ২৬শে মার্চ বাদ দিলে, ১৬ই ডিসেম্বর বাদ দিলে বাংলাদেশ তো বাংলাদেশ থাকবে না, এটা বাঙালি পাকিস্তান হবে। আমরা কি এটা মেনে নেব বাঙালি হিসেবে? এত শহীদের রক্তের বিনিময়ে, এত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে দেশ বাঙালি অর্জন করছে, আমরা এই এপারের বাঙালি, আমরা, আমারও শেকড় বাংলাদেশে, আমি ব্রাহ্মণবাড়িয়ার পোলা, হ্যাঁ, তো আগরতলায় বাড়ি, কিন্তু আমরা তো ওতপ্রোত ভাবে এই মুক্তিযুদ্ধ সাথে আবেগের জায়গার থেকে বলো সব থেকে জড়িত ছিলাম। আগরতলায় আমার মনে আছে ৭১-এ আমাদের ত্রিপুরার তখন জনসংখ্যা ১৫ লক্ষ, আমরা ১৮ লক্ষ বাংলাদেশের লোককে শেল্টার দিছি। তো এই যুদ্ধে কি আমরা অংশগ্রহণ করি নাই সেই অর্থে বলতে পারবো? হ্যাঁ, উই হ্যাড এ রোল টু প্লে হিয়ার। আমাদের এই পারের বাঙালিদের ভূমিকা ছিল, ভারতের তো ভূমিকা ছিল, ভারতের সেনাবাহিনী সেখানে প্লে করছে। আমাদের কত বিএসএফ এর লোক আমার জানা, যে যারা মুক্তিযোদ্ধাদের সাথে ভেতরে অ্যাকশন করতে গেছে, মারা গেছে। হ্যাঁ, রিসেন্টলি আমার এক খুব, মানে আমি কাকু বলে বলতাম, পরিমল কুমার ঘোষ, হ্যাঁ, উনি টাঙ্গাইলের লোক, আদিবাড়ি টাঙ্গাইল। উনি ১৯৭১ সালে ২৬শে মার্চ উনি সাবরুম দক্ষিণ ত্রিপুরায় ওইখানে কোম্পানি কমান্ডার ছিলেন। ওনাকে আইসে যখন বলল, ওনার যে সোর্স ছিল বাংলাদেশ রাইফেলসে, তখন তো ইস্ট পাকিস্তান রেঞ্জার্স, তো নুরুদ্দিন, হাবিলদার নুরুদ্দিন, যে স্যার আমাকে লোকজন ব্রিজ দিয়ে এখানে মাইরে ফেলবে, পাইকারা এখানে ৩টা মেশিন গান বসাইছে। উনি ওনার সিনিয়র কমান্ডারদের পারমিশন না নিয়ে উনি ওখানে ইন্টারভেন করে ওই সুবাবুর ব্রিজে উনি অ্যাকশন করেন, যার জন্য পরে ওনার সিনিয়র কমান্ডার বলছিল, ঘোষ ইউ উইল বি পুট আন্ডার কোর্ট মার্শাল, তুমি একটা ফরেন টেরিটরিতে অপারেশন করছো কি আমাদের ক্লিয়ারেন্স না নিয়ে। বলে স্যার, উনি আমাকে পরে যেটা বলছেন যে একটা বাঙালি আবেগের কারণে আই গট ক্যারিড অ্যাওয়ে, আমি বিএসএফ এর পল্টন নিয়ে গিয়ে পাকিস্তানিদের হামলা করছি এবং ওইখানে রাস্তা ক্লিয়ার হচ্ছে। ওই রাস্তা ক্লিয়ার যে এরা কারা জানো, এই জিয়া সাহেব, তখন মেজর জিয়া, এই যে চট্টগ্রামের বিদ্রোহ করে যাদের নিয়ে ওই পথ দিয়ে উনি বাইরে আসলেন, ওই জায়গাতে হামলা করে পাকিস্তানিদের নিউট্রালাইজ করা হলো। ওই ব্রিজ দিয়ে আইসে এই সাবরুমে আইসে মেজর জিয়া আইসে, আমার শ্বশুর মশাই তখন ওইখানকার সাব ডিভিশনাল পুলিশ অফিসার নির্মল মজুমদার, হ্যাঁ, এবং এই মেজর ঘোষ হচ্ছে ওখানকার বিএসএফ এর কোম্পানি কমান্ডার। জিয়া সাহেব এসে এদের বললেন আমার ছেলেরা গত ৮-১০ দিন কিছু খায় নাই। আমার শ্বশুর মশাই তখন এক সাহা ছিল ওইখানে ব্যবসায়ী, তার দোকান থেকে গিয়ে ১ বস্তা চাল ডাল লাইনে, আর কি করুন, খিচুড়ি রান্না করে, এগো খাওয়া, পোলাবান খায় নাই। এই ওই সার ওই ব্যবসায়ী আবার পরে বলতো যে আমি বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে টাকা পাই, মানে জিয়া সাহেবের কাছে ফাইলামি করে বলতো আর কি, যে আমি বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে টাকা পাই। তো এইসব তো ৭১ আমরা খুব কাছের থেকে দেখছি, এর সাথে আমরা ওতপ্রোত ভাবে জড়িত। আর সব থেকে বড় কথা হয়েছে কি ভাই, বঙ্গবন্ধুর এই আগরতলা, বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধু হইলেন শেখ মুজিবুর রহমান থেকে আগরতলা ষড়যন্ত্র মামলা,
তো যেই ষড়যন্ত্র মামলা ওনার এগেইনস্টে 67-এ হইলো, এটা তো ঘটনা যে উনি আগরতলায় আসছিলেন, 62-তে উনি আসছিলেন, মানিক মিয়াকে সাথে নিয়ে উনি আসছিলেন, এবং উনি ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী শচীন সিং এর সাথে দেখা হয়েছিলেন। শচীন সিং আমাকে ইন্টারভিউতে বলছেন, যেটা আমি আমার বই আগরতলা ডক্টরিনে লিখছি, আমি জিজ্ঞেস করছিলাম যে বঙ্গবন্ধু, ওনাকে জেঠু বলতে হবে আমি শচীন সিংকে, আমার বাবা বড় ভাই বর্দা বলতে, তো জেঠু উনি কি বলছেন বলে আমারে ধরে প্রথমেই কইলো, শচীন দা আমরা বাঙালির মধ্যে আর পাকিস্তানে থাকতে পারুম না, নেহরুজিরে কন একটু কিছু করতে, কারণ বাঙালিদের যদি সংগ্রামে যাইতে হয় এই মিলিটারি গভর্নমেন্টের এগেইনস্টে ভারতের সমর্থন লাগবে। বঙ্গবন্ধুর তো এই বিচক্ষণতা ছিল, বঙ্গবন্ধুরও তো একটা মানে একটা উনি ওনার যে আবির্ভাব আস্তে আস্তে, উনি প্রথম সংসদীয় রাজনীতি, তারপর যখন দেখলেন যে এখানে সংসদীয় রাজনীতি করে পাকিস্তানে কিছু হবে না, কারণ এখানে মিলিটারি টেক ওভার হয়ে গেছে, তখন উনি রাজপথে প্রতিবাদের রাজনীতি। কিন্তু 62 সাল ওই সময়টাতে উনি বোধহয় উনি বুঝে গেছিলেন যে বাঙালিরা এই দেশে এই পাকিস্তানে কিছু পাবে না, বাঙালির অধিকার সুরক্ষিত করতে গেলে এই রাজপথের আন্দোলন শুধু না, আরো কিছু করতে হবে, এবং এর জন্য উনি এই ভারতের লাইনটা উনি তখন ওপেন করছিলেন, কারণ উনি এটা বুঝতে পারছিলেন, ওনার বিচক্ষণতা ছিল তো অস্বাভাবিক বিচক্ষণতা, যে এই লড়াইয়ে যদি যাইতে হয় মিলিটারি জুনটার এগেইনস্টে তাহলে ইন্ডিয়ান সাপোর্ট লাগবে, এবং এর জন্য উনি ত্রিপুরায় আসছিলেন। কেন ত্রিপুরায় আসছিলেন? কারণ ত্রিপুরায় মানে ওনার তো সেই যুগের যারা অবিভক্ত বাংলার কংগ্রেস নেতা, অনেক কমিউনিস্ট নেতা, জ্যোতিবাবু তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল। অবিভক্ত বাংলার সময় থেকেই ওনার সাথে এদের একটা সম্পর্ক ছিল। তো শচীন সিং হচ্ছে সেই বিখ্যাত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মানে সূর্য সেনের অন্যতম শিষ্য অনন্ত সিং, যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মহানায়ক যাকে বলা হয়, মানে সূর্য সেন তার একেবারে ডাইন হাত বলতে হয়, তার আপন ভাতিজা এ হচ্ছে শচীন সিং। এদের সবারই একটা ওই প্রি পার্টিশন লিঙ্কেজ ছিল, বঙ্গবন্ধুর সাথে এদের পরিচয় ছিল। তো ওই জন্য শচীন সিংকে এসে, দাদা নেহরুজিরে বলেন আমরা কি, কারণ বাঙালিরা বোধহয় আর এই দেশে কিছু পাবে না, আমরা কিছু পাবো না, তা আমাদের বড় রকমের সংগ্রামে যাইতে হবে, মানে উনি এটা পাকিস্তানিদের বুঝতে অনেক সময় লাগছে, পাকিস্তানিদের বুঝতে এটা অনেক সময় লাগছে, যিনি আগরতলা আসছিলেন। যাই হোক, এটা নিয়ে পরে মামলা টামলা হয়েছে, এইটা অনেক ইতিহাস, এর মধ্যে আমি যাইতে চাই না, কিন্তু একটা জিনিস শুধু বলতে পারি যে বঙ্গবন্ধু বাদ দিলে, 32 নম্বর বাদ দিলে, 21শে ফেব্রুয়ারি বাদ দিলে, 26শে মার্চ বাদ দিলে, 16ই ডিসেম্বর বাদ দিলে বাংলাদেশ থাকবে না। এটা তুমি যেমন মানতে পারবা না, আমরা এই পারের বাঙালি হয়ে গেলে, এটা বাঙালি আবেগের জায়গা, এটা আমরাও মানতে পারবো। এটা যদি বাংলাদেশ না থাকে, এটা বাঙালি পাকিস্তান। আই হ্যাভ নাথিং এগেইনস্ট রিলিজিয়ন, এবং আমি সবসময় ইসলামের প্রতি আমার একটা অন্যরকম, যে ইসলামের যে সাম্যবোধ, এটা আমাকে যথেষ্ট আকৃষ্ট করে। এই একটা জায়গা, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে বাঙালি জাতীয়তাবাদ তো একটা আলাদা ব্যাপার, এটা তো ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদ। এইখানে মানে এই যে বাংলা ভাষার যিনি সব থেকে প্রথম যে হইচইটা যিনি শুরু করলেন পাকিস্তানের ইয়েতে, কে? ধীরেন্দ্রনাথ দত্ত, আমরা সবাই জানি। তো এই জায়গাতে দাঁড়ায় এইখানে তো বাঙালি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি নিজের অধিকারের জন্য লড়াই করছে, সেটা 52 সালেও করছে। আর আরেকটা কথা আমি তোমাকে স্মরণ করাই তোমার এই সুযোগ নিয়ে, যে বাংলা ভাষার জন্য যেমন বাংলাদেশে জব্বররা, রফিকরা প্রাণ দিছে, বাংলা ভাষার জন্য এই শিলচরের রেলওয়ে স্টেশনে গুলি খেয়ে 11 জন বাঙালি, আসাম সরকার যখন জোর করে অসমীয়া ভাষা চাপায় দেওয়ার চেষ্টা করলো বাঙালি প্রধান বরাক উপত্যকায়, সুরমা উপত্যকায়, সেইখানে 11 জন বাঙালি শহীদ হয়েছে বীরেন্দ্র সূত্রধরের মতো। সেখানে একজন মহিলাও ছিল, কমলা ভট্টাচার্য। 11 জন বাঙালি এইখানেও এই শিলচরে রেল স্টেশনে দাঁড়ায়, যার জন্য আজকে ওইখানকার বাঙালিরা আসাম সরকার, ভারত সরকারের কাছে দাবি করছে যে শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন হবে। তো বাঙালি কিন্তু দুই পারেই, বাংলাদেশে যেমন ভাষার জন্য প্রাণ দিছে, এই পারেও বাঙালিরা কিন্তু কবে দিছে? 19শে মে। এই জন্য ওই শ্যামল মিত্র, সে বিখ্যাত শ্যামল মিত্র ছেলে সৈকত মিত্র বিখ্যাত গান আছে, বরাক পারে শোনো বন্ধু কান পেতে, একাদশ শহীদেরা গানে গানে শুধু ভাসে। তো এবং এই স্লোগান আমি শিলচরও শুনছি, যে
মানে অমর 21-এ অমর 19, মানে 19 এবং 21, 19শে মে এবং 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষা আন্দোলন, বাঙালির স্বকীয়তা, বাঙালির ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য, যাকে কেন্দ্র করে আজকে মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এটা কি কম বড় অর্জন? এই জায়গাতে এইখানে মানে অন্য কিছু করা, এগুলিকে নস্যাৎ করা, এগুলিকে না মানা, এবং এগুলি একমাত্র তারাই করতে পারে যারা বাংলাদেশকে বাঙালি পাকিস্তান করার চক্রান্তের সাথে লিপ্ত, এবং এদের বাংলাদেশের মাটিতে কোনো জায়গা হওয়া উচিত না। দে আর নট, ওরা বাঙালি জাতির শত্রু। এবং এইটা মানে এখানে আমার মনে হয় যেহেতু মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের মতো বিএনপিও ধারণ করে, বিএনপির প্রতিষ্ঠাতা নিজেই এক বড় মাপের মুক্তিযোদ্ধা, উনি জেড ফোর্সের কমান্ডার ছিলেন। তো এই জায়গাতে দাঁড়ায় এই বাঙালি মূল্যবোধ, বাঙালির ভাষা, বাঙালির, হ্যাঁ, ওই অচিন্ত্য কুমার সেনগুপ্ত কবি একটা কথা বলে গেছেন না, যে দেশ ভাগ হয়েছে, ভূখণ্ড ভাগ হয়েছে, কিন্তু আমরা বাঙালি, আমরা ভাষায় এক, ভালোবাসায় এক। হ্যাঁ, তো এই জায়গাটা সুনিশ্চিত যদি করতে হয়, এর জন্য আমার মনে হয় অচিরেই বাংলাদেশে আওয়ামী লীগেরও এটা দরকার, প্রয়োজন, যে আওয়ামী লীগ বিএনপি একটা পলিটিক্যাল ডায়ালগের মাধ্যমে এই প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতি থাকুক, গণতন্ত্র থাকুক, কিন্তু প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে একসাথে লড়াইয়ের একটা ক্ষেত্র তৈরি করতে হবে এইসব চক্রান্তের বিরুদ্ধে, যারা বাংলাদেশটাকে বাঙালি পাকিস্তান বানাতে চায়। 71 কিছু না, হ্যাঁ, 52 কিছু না, হ্যাঁ, 47ই সব কিছু। এই যে লজিকটা যারা দেয়, এইটা কিন্তু আটকাতে হবে যেন তেন প্রকারে। মানে দিস ইজ দ্য সেকেন্ড ব্যাটেল ফর বাংলাদেশ। ফার্স্ট ব্যাটেল ওয়াজ 1471, দিস ইজ দ্য সেকেন্ড ব্যাটেল ফর বাংলাদেশ, দ্য হার্ট অফ বাংলাদেশ। বাংলাদেশের হৃদয় হতে বলে না, এইটা বাংলাদেশের যে আত্মাকে মানে মানে রাখা, বজায় রাখা লড়াই। এটা লরেন্স লিফশুলস আমার বন্ধু, এর বিখ্যাত বই লিখছিলেন, আমাদের থেকে অনেক মেটেরিয়াল, উনি অনেক কিছু আমাদের খুবই বন্ধু লোক লরেন্স লিফশুলস। বাংলাদেশ দ্য আনফিনিশড রেভলিউশন। এখানে আমি বলবো ইটস নট আনফিনিশড, এখানে একটা রেভলিউশনটাকে একটা ডিরেল করার চেষ্টা হয়েছে, মানে রেল লাইন থেকে গাড়িটাকে আস্তে করে ফেলাই দেওয়ার চেষ্টা হচ্ছে। হ্যাঁ, এই জায়গাতে এটাকে আটকাতে হবে, এবং তার জন্য এই রেফারেন্ডাম না, হ্যাঁ, পজিটিভ ডেমোক্রেটাইজেশনের জন্য যদি কোনো সাজেশন থাকে সেটা কোনো দল আনতেই পারে, সেটা সংসদ বিচার করবে, কিন্তু এই জুলাই সনদ রেফারেন্ডাম, এটা ওই চুলা ফুকায় ওইটার মধ্যে ফেলো, কেন গ্যাস তো নাই তোমাদের, গ্যাসের অবস্থা কাই। অনেক ধন্যবাদ দাদা, আপনি যা বলেছেন একেবারেই যথার্থ। বাংলাদেশকে যারা সেই অন্ধকারের দিকে নিয়ে যেতে চায় তাদেরকে আসলে প্রতিরোধ করতে হবে, এখন আর কোনো এবং কিন্তু মানে এইটা কি কোনোদিন মাইনে নেওয়া যাবে যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন হইলো, তুমি এখানে মহিলারা ফুটবল খেলতে পারবে না কেন মিয়া? অসুবিধাটা কি, কারণটা কি? আমার এক বোন, তোমাদের মতো যেমন তোমরা আমার বোন, এরকম আরো বোন ওই ছিল, আমি নামটা করে তাকে বিপদে ফেলতে চাই না, কিন্তু ও একসময় গার্মেন্ট শ্রমিকদের উনি সেক্রেটারি ছিলেন ওদের যে ইউনিয়নের। তো সে বলছে যে সে প্যান্ট শার্ট পরে চলাফেরা করে, এইটা নিয়ে হুজুররা ফতোয়া দিছে, বলছে আরে মিয়া শোনেন, আপনাদের মতো তো জাকাতের পয়সা খাই না, হ্যাঁ, আমি তো মজদুর মানুষ, তো আমি যেই ফ্যাক্টরিতে কাম করি ওইখানে ডোলা পোশাক পরলে মেশিন আমারে টান দিয়ে লয়ে যাইব। তো এইসব নানা রকম বদমাইশি, এখানে মহিলার অধিকার, মাইনরিটি রাইটস, উইমেন রাইটস, এইসব নিয়ে প্রশ্নবিদ্ধ, মহিলারা চাকরি করলে তারা নষ্ট হয়ে যাবে, হোয়াট ননসেন্স ইজ দিস? এইসব জিনিস আমাদের বরদাস্ত করতে হবে। এই স্বাধীন বাংলা দেওয়া যাবে না, এইটা সুযোগ দেওয়া যাবে না। এখানে মানে দ্য সেকেন্ড ব্যাটেল ফর বাংলাদেশ হ্যাজ টু বিগিন রাইট নাও, এবং এইখানে মুক্তিযুদ্ধের পক্ষে সব শক্তিকে এক জায়গায় আসতে হবে, তার জন্য তাদের নিজেদের মধ্যে ডায়ালগ করতে হবে। এবং খুবই জরুরি আরেকটি কথা আসলে আজকে এই কথার পরিপ্রেক্ষিতে বলতেই চাই, সেটি হচ্ছে যে আমরা তো জামাত ইসলাম, তারপরে হিজবুত তাহরির, এদেরকে উগ্র মৌলবাদ গোষ্ঠী বলি, কিন্তু সবচাইতে উগ্র মৌলবাদের জনক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। যদি সে নিজেই উগ্র মৌলবাদ না হতো তাহলে এদেরকে নিয়ে সে জোট বাঁধতো না। তো এখন একেবারে এমন একটা সময় আমরা দাঁড়ানো যে এখন আর কাউকে সুযোগ দেওয়ার কোনো মানে প্রশ্নই আসে না। এখন প্রতিহতই করতে হবে, আর প্রতিদ্বন্দ্বিতামূলক
রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে, সেটা বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার মনে হয় যে আপনি যে কথাটা বলেছেন, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মুক্তিযুদ্ধের আদর্শের সাথে, এবং বাংলাদেশকে যে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, মানে ইউনূস সাহেব তো যেটা শুরু করছিলেন, আমার মনে হইতেছিল ওই যে এক সময় মোহাম্মদ আলী অফ বগুড়া, হ্যাঁ, কনফেডারেশনের কথা বলতেন, যে স্বাধীন বাংলাদেশ না, পাকিস্তানের সাথে আরে পাকিস্তানের, শোনো আমার বাপ একটা কথা কইতো যে পাকিস্তান পাইক কাগো নিজে গো বুঝলেন ঠিক নাই, একেবারে মানে কবিলের ভাষায়, যে পাকিস্তান আজকে কি অবস্থা, পাকিস্তানকে একটা ইসলামিক স্টেট হিসেবে পাকিস্তানের লোকজন যারা পাঞ্জাবি না, তারাই তো মানতে রাজি না। যেই তালিবান তারা সৃষ্টি করছিল, সেই তালিবানের সাথে মারামারি, যেই পশতুনরা, পাঠানরা একসময় পাকিস্তানের জন্য জান দিত, সেই পাঠানদের বড় নেতা যে পাকিস্তানের জন্য এত বড় সম্মান, ওয়ার্ল্ড কাপ জিতে আনছে, সেই ইমরান খান 2 বছর জেলে, তার নাকি একটা চোখ নষ্ট হয়ে যেতেছে, এইটা নিয়ে পশতুনদের মধ্যে প্রচন্ড রকম ক্ষোভ। এবং অলরেডি তেহরিকে তালিবান, হ্যাঁ, পাকিস্তান, তারা উত্তর পূর্ব অঞ্চলে, পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলে তারা প্রচন্ডভাবে সক্রিয়, এবং সেইখানে তাদেরকে প্রতিহত করতে গিয়ে পাকিস্তান আর্মি গিয়ে আফগানিস্তানে বোম ফেলতেছে। আফগানিস্তানের সাথে তাদের একটা যুদ্ধকালীন, বালুচিস্তানে কি অবস্থা, বালুচিস্তানের লোকজন বালুচিস্তানকে স্বাধীন করার জন্য বিরাট সশস্ত্র সংগ্রামে ঝাঁপায় পড়ছে। সিন্ধেও নতুন করে জিএসএন মুভমেন্ট আসতেছে। আর সিন্ধের কথা আমি বলি, তোমাদের মতো আমার এক পাকিস্তানি বইন আছে, একসময় বিবিসি উর্দু সার্ভিসে ছিল, এলিয়া বিবিসি উর্দু স্যার। তো ওকে ঈদ মুবারক বলছি, ঈদ মুবারক বলার সঙ্গে আমাকে বলে ক্যা ভাইজান ঈদ মুবারক, ঈদ কা দিন ভি গোস্ত নসিব नहीं होगा। ঈদের দিনও গোস্ত নসিব